আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তার শিরোনাম হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভারসাম্য হারিয়ে ফেলছে প্রকৃতি। আপনারা জানেন যে সাম্প্রতিককালে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা খুব ভয়াবহ রূপ ধারণ করেছিল। যদিও গতকাল বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা কমেছে বলে মনে হয়, কিন্তু এই যে বাংলাদেশে এবং সারা বিশ্বে জলবায়ু যে পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে, সেটা ফলশ্রুতিতে প্রকৃতি আস্তে আস্তে ভারসাম্য হারিয়ে ফেলছে। আমাদের দেশে কথা যদি বলি, বাংলাদেশে নদীগুলো দখল হয়ে যাচ্ছে, উজাড় হচ্ছে বন, অনিয়ন্ত্রিত ময়লা আবর্জনার গতি হারাচ্ছে নদী, পাহাড় কেটে হচ্ছে স্থাপনা, হাওরের বাঁধ কমছে পানি প্রবাহ। এসব নানান কারণে ভারসাম্য হারিয়ে ভয়াল হয়ে উঠছে প্রকৃতি। এতে দিন দিন বড় বিপর্যয়ের সংখ্যা বাড়ছে, সেই সাথে দানব হয়ে উঠছে তাপমাত্রা, শুকিয়ে যাচ্ছে নদী, অসময়ে দেখা দিচ্ছে খরা, বন্যা, বছরে 2 থেকে 5 মিটার করে নিচে নামছে ভূগর্ভের পানির স্তর, বাড়ছে ভূমিকম্পের আশঙ্কা, বিষাক্ত হয়ে পড়া নদীর পানিতে খাদ্যে বিষ ছড়াচ্ছে। তাতে করে দিন দিন মানুষের জীবনে ঝুঁকি বাড়ছে, তাপের অসহনীয় তীব্রতায় প্রাণ হারাচ্ছে মানুষ। স্বাধীনতার পর 1972 সালের 18 মে রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস, যা গত বছরের এপ্রিল পর্যন্ত ছিল শীর্ষে। কিন্তু বিগত 52 বছর পর 24 সালের মে মাসে দেশের তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াসে উঠে 72 সালকে স্পর্শ করে। এর আগে 1995 সালের 1 মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস। পরিসংখ্যান আরও বলছে, 2023 সালের অসহনীয়তার পর চলতি বছরও স্বস্তি নেই, যার ধারাবাহিকতায় এই মাসের গত সপ্তাহে তাপমাত্রা 41 ডিগ্রি অতিক্রম করেছে। আবহাওয়াবিদ এবং এই বিষয়ে যারা গবেষণা করেন তারা বলছেন, দেশের সবচেয়ে বেশি গরম থাকে এপ্রিল মাসে, এর গড় তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, আর মে মাসে হলো দেশের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চ মাস। এ সময় গড় তাপমাত্রা থাকে 32.9 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গত কয়েক বছর ধরে সে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। অন্যদিকে গবেষকরা আরও বলছেন যে প্রতি বছর ঢাকার পানির স্তর 1 মিটার থেকে 3 মিটার পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। বায়ু দূষণে গেল বছর প্রায় প্রতিদিনই বিশ্ব রেকর্ড ভেঙেছে ঢাকা নগরী। বিগত 9 বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে বায়ু দূষণের দিক থেকে শীর্ষে ছিল। এছাড়া 2025 সালের ফেব্রুয়ারি মাসের বায়ু দূষণ আগের 8 বছরের ফেব্রুয়ারি মাসের গড় মানের তুলনায় 14.74% বেশি ছিল। অন্যদিকে অন্য আরেকটা সমীক্ষায় দেখা গেছে, ঢাকা শহরে সবুজায়ন উজাড় করে প্রয়োজনের প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। দেশের প্রায় 1200 নদী থাকলেও দখল ও দূষণে তা এখন প্রায় 400 এসে ঠেকেছে। ঘূর্ণিঝড় এবং বন্যার সাথে উষ্ণতা বৃদ্ধির সম্পর্ক আছে। উষ্ণায়নের কারণে জলবায়ু ব্যবস্থায় পরিবর্তন ঘটে, এতে নানা ধরনের দুর্যোগ বেড়ে যায়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বিশ্বে জলবায়ু স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটেছে। তাপমাত্রা যে দেশে বৃদ্ধি পাচ্ছে, এটার কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান দায়ী কিছুটা। এর বাইরে জলবায়ুর পরিবর্তন, জীবাশ্ম জ্বালানি ও শিল্প কারখানা থেকে কার্বন নির্গমন বৃদ্ধি, যা গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিতে সহায়তা করে। জলবায়ুর উপর সমুদ্রের প্রভাব, সবুজায়ন ধ্বংস, নদী, পুকুর, খালবিল ও জলাশয় ভরাট করে ভবন নির্মাণ বিপর্যয় দায়ী। এসব কারণে বিগত 50 বছর ধরে দেশের তাপমাত্রা বেড়ে চলেছে, যা আগামী 4 বছরের মধ্যে আরও 0.7 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মানুষের হস্তক্ষেপ কারণে জলবায়ু পরিবর্তন বদলে যাচ্ছে, বাড়ছে সমুদ্রের উচ্চতা, নষ্ট হচ্ছে ইকোসিস্টেম, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, জলাভূমি হচ্ছে মরুভূমি। জলবায়ুর প্রভাবে ভয়াবহ বন্যার সাথে তাপমাত্রা বেড়ে যায়, যখন তখন ঘূর্ণিঝড়, কালবৈশাখী ও শিলাবৃষ্টি হচ্ছে, বজ্রপাত বেড়ে যায়, মানুষের মৃত্যুও বাড়ছে। এদিকে আর এক পরিবেশ বিজ্ঞানী ও ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের বিভাগের চেয়ারম্যান, তার মতে যে তাপমাত্রা বাড়ছে তার অন্যতম হলো সবুজায়ন ধ্বংস, নদী, পুকুর, খালবিল ও জলাশয় কমে আসা ছাড়াও বৈশ্বিক আঞ্চলিকতা স্থানীয় কারণ দায়ী। পরিবেশ মোকাবেলায় আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম সাংবাদিকদের বলেন,
এল নিনোর প্রভাবে সারা পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তার মতে এভাবে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকলে গাছপালা বিলীন, শস্যাবাদের চরম ঘাটতি দেখা দিতে পারে। যত দ্রুত সম্ভব এর মোকাবেলা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভূপৃষ্ঠের পানির রিজার্ভার বাড়াতে খাল খনন, পুকুর খনন ও সংস্কার করতে হবে। সেই সাথে গাছপালা বাড়ানো গেলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কিছুটা হলেও মোকাবেলা সম্ভব হতে পারে। সম্মানিত সুধীবৃন্দ, আমি যে আলোচনাটি শুরু করেছিলাম তার শিরোনাম ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভারসাম্য হারিয়ে ফেলছি প্রকৃতি। এ বিষয়ে তো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করলাম। আর দু একটা কথা বলি, আমার বক্তব্য শেষ করব। এই যে জলবায়ু পরিবর্তন এবং এর ফলশ্রুতিতে প্রকৃতির উপর কীভাবে এর প্রভাব পড়ছে এবং কিভাবে এই প্রকৃতিতে ভারসাম্য হারিয়ে ফেলছে তার একটা বর্ণনা আপনাদের কাছে দিলাম। এখন আরও কয়েকটি কথা আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি এখন থেকে 45-46 বছর আগেই যখন ঢাকাতে প্রথম পা রাখলাম তখন দেখেছি যে ঢাকার ভিতরে এবং আশেপাশে অনেক খাল, নদী, জলাশয়, পুকুর এগুলো অসংখ্য পরিমাণে ছিল এবং গাছপালা ছিল অধিক পরিমাণে। কিন্তু সময়ের পরিবর্তনের ফলশ্রুতিতে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর ভূমি ব্যবসায়ী এবং রিয়েল এস্টেট কোম্পানি যারা করে তাদের দৌরাত্বে আস্তে আস্তে এই নদী, খাল, জলাশয় সব ভরাট করে আস্তে আস্তে এগুলো সব আবাসিক এরিয়াতে রূপান্তরিত করা হচ্ছে। এখন ওই জলাশয়গুলো ভরাট করা হলো, তার সাথে সাথে ওই জলাশয়ের আশেপাশে যে প্রচুর পরিমাণে গাছপালা এবং বন জঙ্গল ছিল সেগুলো উজাড় করে এই সমস্ত আবাসিক এলাকা গড়ে উঠেছে এবং কর্তৃপক্ষ এগুলোতে নজর দেওয়ার প্রয়োজন মনে করেনি। এখন এই 45 বছরের ভেতরেই ঢাকা শহরকে দেখলাম যে ঢাকা শহর একটা উত্তপ্ত মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উষ্ণতা তো বেড়েছেই, আর ঢাকা শহরের উষ্ণতা একভাবে বলতে গেলে এটা সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে যাদের বাসায়, যারা বস্তিতে বসবাস করে, খেটে খাওয়া মানুষ, যাদের প্রখর রৌদ্রের ভিতরেও বাইরে বেরোতে হয়, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এখন এই যে খাল, বিল, জলাশয় সব আমরা ভরাট করলাম, আমরা সবুজায়ন করার পরিবর্তে আমরা বন জঙ্গল গাছপালা সব কেটে উজাড় করে ফেললাম। তার ফলশ্রুতিতে, তার পরিণতিতে এখন প্রকৃতি বিরূপ আচরণ করছে মানুষের উপরে। এই পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দেই। এখন এই যে সামুদ্রিক জলোচ্ছ্বাস, খরা, বন্যা, কালবৈশাখী এগুলো আমাদের দেশে এবং পৃথিবীতে অন্য জায়গায়ও ছিল, কিন্তু এই প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। সারা পৃথিবীর উষ্ণতা, বিশেষ করে বাংলাদেশে উষ্ণতা বাড়ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়ছে, ঘূর্ণিঝড় বাড়ছে, উষ্ণতা বাড়ছে। এই সব বিপর্যয়ের হাত থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় এখনই, তাহলে আমাদেরকে যে পরিমাণ খোলা জায়গাগুলো আমাদের আছে, এই খোলা জায়গাগুলোতে সামনে বর্ষাকাল আসছে, এগুলো প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আর যেসব খোলা জায়গা আছে কোনো অবস্থাতেই এইসব জায়গায় যে গাছপালাগুলো কেটে আরও যেসব জলাশয়গুলো আছে সেই যেসব জলাশয়গুলো ভরাট করে কেউ যাতে বাড়িঘর বা অন্যান্য স্থাপনা তৈরি করতে না পারে, সেই ব্যাপারে কর্তৃপক্ষকে এবং আমাদেরকে সজাগ দৃষ্টি দিতে হবে। আর জনগণের যে দায়িত্ব সেটি করতে হবে, তার বাসার আঙিনায় যতটুকু জায়গা আছে, অথবা বাসার ছাদে, অথবা বাসার বারান্দায় যতটুকু জায়গায় পাওয়া যায় সেখানে আমাদের গাছপালা লাগাতে হবে, ফুলের গাছ লাগাতে হবে, ফলের গাছ লাগাতে হবে। তাহলে হয়তো আমরা কিছুটা এই প্রকৃতির বিরূপ আচরণ থেকে আমরা কিছুটা রক্ষা পাবো বলে আমি আশা করি। তো সম্মানিত সুধীবৃন্দ, এই বিষয়ে আরও অনেক কিছু বলার থাকলেও বক্তব্যটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বিদায় আমার বক্তব্য এবং আলোচনাটি এখানে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।